আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পদ হারাবার আশঙ্কায় আতঙ্কিত? তিনি কি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন? বিএনপির বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বর্তমানে ক্রমান্বয়ে কোণঠাসা হয়ে পড়া অনেক নেতার সেরকমই ধারণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুন, সেটাই প্রত্যাশা করি। বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন, তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। যখন বেগম খালেদা জিয়া কারাগারে, তার পুত্র তারেক রহমান প্রবাসে, এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা, ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন। বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে? এমন আলোচনা শুরু হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই? সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা, বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল, সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্য কেউ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে। স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন। সব মিলে তার স্মার্টনেস, তার লেখাপড়া, তার ব্যুরোক্রেসিতে চাকরি করা, প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেড, সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন। এটা বিএনপির অনেকেরই ধারণা। তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে, ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়ে, তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্য কেউ ছিল না। সালাউদ্দিন আহমেদ বিদেশে ছিলেন, বেগম খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান প্রবাসে, আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানা রকম আলাপ আলোচনা, বিভিন্ন রকম ভূমিকা ছিল। এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা, বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন। সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা, গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া, এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট। কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে, প্রধান উপদেষ্টার দপ্তরে, সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকায় দেখা যায় সালাউদ্দিন আহমেদকে, এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে? যে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি? সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন। এটা নিয়ে দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া। জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত, তার কাছাকাছিও কোথাও নেই ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন? একজন সুদ ব্যবসায়ী, অনির্বাচিত
এবং দেশের জন্য যার কোনো কন্ট্রিবিউশন নাই তাকে, জিয়াউর রহমান তো মুক্তিযুদ্ধে ছিলেন, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তার বক্তব্য এবং ইউনূসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল? অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরও বিব্রত হতে হয়েছে। তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি, সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে। বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি, ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে। কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না, ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে। তাসনিন জারা, আক্তার এদের সমমানের গেস্ট হয়ে ইউনূসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন, নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ ইয়র্কে গিয়ে ডক্টর ইউনূস নতুন কোনো কনস্পিরেসি না করতে পারে, বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে, বা অন্য কোনো পলিসি মেক আউট করতে না পারে, সেটাকে ডিলিজেন্টলি ওয়াচ করতে হবে। সে কারণেই তার যাওয়া, এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে। এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি তার প্রয়োজন নেই? এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত। তারা খন্দকার দেলোয়ার হোসেন, যশোরের তলিকুল ইসলাম, আরও কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকালে অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের, এমনকি তাদের পরিবারকেও সেভাবে রাজনীতিতে মূল্যায়ন করা হয়নি, এটা তাদের ধারণা। বিএনপির একটি গুরুত্বপূর্ণ সেকশনের ধারণা যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিয়ে তাদের পরিবারের আত্মীয় বিশ্বস্ত তারেক রহমানের কথিত প্রাইভেট টিউটর সালাউদ্দিন আহমেদকে একজন স্মার্ট এবং ট্রাস্টেড নেতা হিসাবে মহাসচিব করা হবে। বিদায় হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থান থেকে। আপনি কেমনটা ভাবছেন? যে যেখানে থাকেন ভালো থাকুন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমতের বাইরে ব্যক্তিগতভাবে অনেকের কাছে একজন সজ্জন হিসাবে পরিশীলিত, পরিমার্জিত কথা বলা, কর্মসূচিতে সম্পৃক্ত থাকা মানুষ হিসাবে পদে না থাকলেও সমাদৃত থাকবেন, এটা অনেকেরই ধারণা। নমস্কার, আমি তরুণ ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে ট্যারিফ যুদ্ধ লেগেছে সেটা কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারছে না। এখন এই আমাদের যে ওষুধের ওপরে, ব্র্যান্ডেড ওষুধের ওপরে 100% ট্যারিফ লাগিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার পরিবর্তে 3 গুণা লাগান লাগিয়ে দিয়েছে ভারত এবং চায়না। আপাতত ম্যাকডোনাল্ডের ওপরে 300% ট্যারিফ লাগানো হয়েছে। মানে ম্যাকডোনাল্ড ভারত এবং চায়নাতে যেখানেই বিক্রি করতে যাবে যা দাম তার 300% দাম বেশি দিতে হবে বলে জানানো হচ্ছে। এটা আমাদের খবর নয়, স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন আছে, সেই টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে যে একটা বিরাট ক্ষতির মুখে পড়ছে একেবারে আমেরিকা, বিরাট ক্ষতির মুখে পড়ছে। কারণ ভারত এবং চায়না দুটো দেশ মিলিয়ে জনসংখ্যা হচ্ছে 280 কোটির ওপরে। সারা পৃথিবীর যা জনসংখ্যা তার থেকে বেশি। এখন 280 কোটি জনসংখ্যার ওপরে যদি ব্যবসাটা এরম ধাক্কা খায় তাহলে ম্যাকডোনাল্ডের তো একেবারে ঝাঁপে লাঠি পড়ে যাবে। এখন আমাদের এখানে যেটা বেরিয়েছে সেটা আমি একটু খুঁজে পেতে বার করলাম। 300% ট্যারিফ অন ম্যাকডোনাল্ড. New reports in August and September 2025 indicate that India and China introduced a massive
300% ট্যারিফ অন আমেরিকান বার্গার ইনক্লুডিং ম্যাকডোনাল্ড, 50% এবং 100% ওষুধে তার রেসপন্সে হচ্ছে। ইন্ডিয়াস ট্যারিফ হুইচ কাম ইনটু এফেক্ট অন আগস্ট 27, 27 তারিখ থেকে এটা ট্যারিফটা কার্যকর হয়ে গেছে। where a reaction to 50% tariff to former President Donald Trump imposed on Indian goods earlier that of the month, মানে এর আগে যে 50% ট্যারিফ বসিয়েছিল তার উপরে এটা করেছে। আমেরিকার চ্যানেলগুলো যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে চায়না অ্যান্ড ইন্ডিয়া স্ল্যাব 300% ট্যারিফ, ইজ দিস দ্য এন্ড অফ ম্যাকডোনাল্ড ইন এশিয়া? এশিয়াতে তো বটেই। এই ট্যারিফ যুদ্ধ কি এখানেই থামবে না, আমার মনে হয় থামবে না। কারণ এরপরে ট্রাম্প যেটা করবেন, উনি একরকম মানুষ, উনি করবে কি আমাদের জেনেরিক ওষুধের উপরে উনি ট্যারিফ চাপাবেন, আর নইলে এই ব্র্যান্ডেড ওষুধের উপরে 100% থেকে 200%, 300%, 500% অব্দি যেতে পারেন। কিন্তু ভারতের হাতে এখনো কি তাস রয়েছে? ফাস্টফুড সেন্টারটাই তো এখন আমেরিকাকে চালায়। এইগুলো যে সমস্ত ফাস্টফুড কোম্পানিগুলো ভারত এবং চায়না এবং বিশ্বে আপনার ব্যবসা করে বেড়ায়, তাদের মধ্যে যেগুলো আছে মেইনলি তারা হচ্ছে ম্যাকডোনাল্ড, বার্গার কিং, কেএফসি, পিজা হাট, ডোমিনোস, সাবওয়ে, স্টারবাকস অ্যান্ড ট্যাকো বেল। এছাড়া আরো আছে, আপাতত এইগুলো লিস্টের মধ্যে রয়েছে। এখন ম্যাকডোনাল্ডকে দিয়ে শুরু হলো, যেহেতু শুধু ম্যাকডোনাল্ডই ভারতবর্ষে ব্যবসা করে $200 বিলিয়ন, বছরে ব্যবসা করে $200 বিলিয়ন। এর সঙ্গে চায়না ধরুন আরো $200 বিলিয়ন হবে। চায়নার লোকে আবার একটু বেশি খায়, আমি 200ই ধরলাম, তাহলে হলো কি 200 $400 বিলিয়ন কিন্তু একটা কোম্পানি থেকে উড়ে গেলে তার কি অবস্থা? $400 বিলিয়ন ব্যবসা ক্ষতি হবে। এরপরে বাকি রয়ে গেছে যে কোম্পানিগুলো বললাম, পিজা হাট পাট যেগুলো রয়ে গেছে, স্টারবাকস রয়ে গেছে, সেইগুলো যদি একে একে বন্ধ করে দেয় তাহলে দেশে ট্রাম্পের কি অবস্থা হবে? একে আপনার যেগুলো আছে আপনার কৃষি ক্ষেত্রে যে সমস্ত লবি রয়েছে তারা এসে ট্রাম্পকে চেপে ধরেছে। আপনার আর্মস লবি চেপে ধরেছে, কারণ আমরা এখন সব বন্ধ করে দিয়েছো, আমরা অস্ত্র বিক্রি করব কোথায়? সব জায়গায় ট্রাম্প দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন। ফলে ট্রাম্পের দেশে এখন ফুড অ্যান্ড বেভারেজ লবি এবং আর্মস লবি এবং আপনার এগ্রিকালচার লবি সব কিন্তু একেবারে ঘিরে ধরছে ট্রাম্পকে। ট্রাম্পের অবস্থা কিন্তু খুব খারাপ। ট্রাম্প কতদিন এই অবস্থা সহ্য করতে পারবেন, এই চাপ সহ্য করতে পারবেন, তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু ভারতবর্ষ বলেছেন লাগান তুম 100% লাগায়া তো ঠিক হ্যায়, হাম 300% লাগান লাগা দিয়া, আব জো করনা হ্যায় কারো। কারণ ট্রেড তো হবে না। আমাদের তো বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ওখানে ট্রেডের ওপরে, ট্যারিফের ওপরে, ট্যারিফ সিস্টেমের ওপরে রিজেক্ট ছাপ মেরে দিয়ে চলে এসছেন। মানে ও নিয়ে আর আলোচনার কোনো প্রশ্ন নেই। এইবার ট্রাম্প বাবুকে যেটা করতে হবে, একমাত্র পথ হচ্ছে, সেটা হচ্ছে মোদী বাবুর কাছে এসে বলা, নরেন্দ্র মোদী, যে আমার খুব ভুল হয়ে গেছে, এই আমি ট্যারিফ আমি প্রত্যাহার করে নিচ্ছি, ভারতের সঙ্গে আমাদের রিলেশন ভালো করতে হবে। এই সমস্ত গাঁজাগুলি দিয়ে তিনি শান্ত করে যদি টিকতে পারেন তাহলে টিকতে পারবেন। আদারওয়াইজ এই যে মিড টার্ম ইলেকশন যেটা আছে, এই মিড টার্ম ইলেকশনে কিন্তু একেবারে মানে নদী গলা অব্দি জল তো এখন রয়েছে, এবার নাকও ডুবে যাবে। মিড টার্ম ইলেকশন জিততে পারবেন না। রিপাবলিকান দলের যা ক্ষতি করে দিলেন এবং আমেরিকার অর্থনীতির যা ক্ষতি করে দিলেন উনি, সারা বিশ্বকে একেবারে বিপরীতে দাঁড় করিয়ে তিনি একা নেতা সাজার শখ তার চেগেছে। তো এবার একা নেতা সাজার শখটা কি করে মেটায় সারা বিশ্ব, এটা এবার ট্রাম্প বুঝতে পারবে। কারণ ইউরোপ অলরেডি হাত থেকে বেরিয়ে গেছে। ইউরোপ পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এর মধ্যে নেই, আমরা সামনের মাসে এসে অক্টোবরে এসে আমরা ট্রেড ডিল করে নেব। ইংল্যান্ড বেরিয়ে গেছে, ইউকে ট্রেড ডিল করে বেরিয়ে গেছে, চুপচাপ ট্রেড ডিল করে বেরিয়ে গেছে। এবার রইল অস্ট্রেলিয়া, জার্মানির এমনি অবস্থা খারাপ। জার্মানি বলে দিয়েছে আমরা ন্যাটোকে বসে দিতে পারবো না, তোমরা যা খুশি করো, ন্যাটো কোথায় কি করেছে না করেছে আমার দেখার দরকার নেই। এর মধ্যে তিনি আমেরিকা এবার ভয় পাচ্ছে যে সারা বিশ্ব তাকে এবার মারবে, বিশেষ করে রাশিয়া শুরু করবে, তারপরে মারবে চীন এবং ভারত। তার জন্য
তিনি সমস্ত কমান্ডারদের ডেকে পাঠিয়েছেন। সারা বিশ্বে যত কমান্ডার রয়েছে, 1 স্টারের ওপরে যত কমান্ডার রয়েছে, 1 স্টার এবং তার উপরে যত কমান্ডার রয়েছে, সব কমান্ডারদের, নেভাল ফ্লিট, এয়ার ফ্লিট, যত কমান্ডারের সবাইকে ডেকে পাঠিয়েছেন। তার মানে একটা কিছু আঁচ করতে পারছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। তবে এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। আমি একবার প্রথম দিকে বলেছিলাম এই ট্যারিফই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে মারবে। অনেক আগে বলেছিলাম, যখন ট্যারিফের ঘোষণা উনি করেছিলেন যে আমি ট্যারিফ বসাবো, রেসিপ্রোকাল ট্যারিফ বসাবো, ট্যারিফ না করলে পরে আমার দেশের ইনকাম হবে না, আমি দেশের মানুষকে আমি করমুক্ত জীবন দিতে চাই। তখন বলেছিলাম যে এই আমেরিকা নিজে কিছু উৎপাদন করে না, সব আমদানির ওপর নির্ভর করে, সেখানে যদি ট্যারিফ বসান উনি, তাহলে পরে ওনাকে বিপদে পড়তে হবে। সেটা বলেছিলাম 8 মাস আগে। আজকে সেটা হাড়ে হাড়ে ট্রাম্প বুঝতে পারছেন যে আলটিমেটলি তিনি কতটা জলে কতটা ডাঙায়। এখন দেখা যাক এই ট্যারিফ যুদ্ধ আর কতটা এগোয়। তবে ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাবে এই ট্যারিফ যুদ্ধ, একটা ইন্টারেস্টিং জায়গায় পৌঁছাবেন, দেখবেন 500% অব্দি যাবেন। তারপর হচ্ছে ট্রাম্প নত হবেন, তারপর ট্রাম্প নত হবে, ট্রাম্পকে হতেই হবে। ভারতবর্ষ কোনোভাবেই ট্রেড করবে না, আমেরিকার সঙ্গে ট্রেড বন্ধ। এখন 300% নিয়ে বসে থাকো, এখন ভোগো। এটা আরো তো বাড়বে, কোম্পানিগুলো একে একে বাড়বে, তুমিও যেরকম বাড়বে, এরা ভারতও সেরকম বাড়াবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।